আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে বিএনপি। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবের জোয়ার বইছে সিলেটে। নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়। দলীয় কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মাদ্রাসা মাঠ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ দেখা যায় সবার মাঝে। দর্শক, সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল, তারেক রহমানের জনসভা কি শুরু হয়েছে কিনা, আলিয়া মাদ্রাসা মাঠের সার্বিক চিত্র আমাদের জানাবেন। সিনথিয়া, আমরা আজ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, যেইখানে কিছুক্ষণ পর শুরু হওয়ার কথা রয়েছে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা, এবং এই নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো বাংলাদেশে ফেরার পর প্রথম কোনো জনসভায় বক্তব্য দিতে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল রাতে তারেক রহমান সিলেটে পৌঁছেছেন এবং সিলেটে পৌঁছে পরে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত করেছেন, এবং রাতে তিনি তার শ্বশুরবাড়িতে নৈশভোজ শেষ করে আছেন গ্র্যান্ড সিলেট হোটেলে। সেইখানে তিনি মেধাবী শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভা করছেন বলে আমরা জানতে পেরেছি, এবং সেই সভাটি শেষ করেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভা মঞ্চে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনি জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে, তবে সকাল হতেই আসলে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবং আশপাশের সড়কগুলোতেও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে আমরা জানতে পেরেছি। বিএনপির পক্ষে অর্থাৎ ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে আজকে, এবং সিলেট বিভাগের অর্থাৎ সিলেট জেলা সহ সিলেট বিভাগের বিএনপির তাদের সমর্থিত যে প্রার্থীরা রয়েছে এই মঞ্চে এবং এর পরের যে জনসভাগুলো হবে সব মঞ্চে তাদের দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। এলাকার মানুষের প্রত্যাশা যে তাদের এলাকায় যে তারেক রহমান এসেছেন, পূর্ণভূমি সিলেটে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাতসাব রব উৎসব মুখর পরিবেশ পুরো সিলেট জুড়েই। এবং এই সিলেটের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে তাদের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাসিত তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে। তাদের প্রত্যাশা অনেক বেশি, যেহেতু সিলেটের জামাই তারেক রহমান, সেই কারণে তাদের প্রত্যাশা বেশি। এবং সিলেটের নেতারা বলছেন যে সিলেট বিভাগের সবকটি আসন উপহার দিতে চান তারেক রহমান বিজয়ের মাধ্যমে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে সিলেটের সবকটি আসন তারেক রহমানকে উপহার দিতে চান। এবং তারেক বিএনপি নেতারা বলছেন যে এই এলাকাটি বিএনপি অধ্যুষিত এলাকা এবং এই এলাকায় অন্য কারো আসলে সুবিধা করার কোনো সুযোগ নেই। আমরা যদি জানিয়ে রাখি, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভা শেষ করে তিনি মৌলভীবাজার এবং হবিগঞ্জের দুটি জনসভায় অংশ নেবেন। তারপর তিনি ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী এবং সবশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং ২৫০০-এর মাঝামাঝি পাঁচরুখেতে শেষ জনসভাটি করেই তিনি ঢাকায় ফিরবে। তবে সেটি কতক্ষণ সময় লাগে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিনথিয়া, ধন্যবাদ। এর আগে রাত ৮টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান সেখান থেকে সড়ক পথে সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত এবং সেখানে মোনাজাত করেন তারেক রহমান। এরপর হযরত এশার নামাজ আদায় করেন। সেখানে কিছু সময় অতিবাহিত করে জিয়ারতের উদ্দেশ্যে যান হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে।
এদিকে সিলেট থেকে ফেরার পথে কয়েকটি জেলায় জনসভা ও পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এরই মধ্যে তৃণমূলের নেতাকর্মী ও প্রশাসন প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। দুপুর 1টার দিকে মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। পরে হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। তার সফর ঘিরে সমাবেশ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে। উৎসবমুখর পরিবেশে সারা দেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। রাজধানীতেও প্রথম দিনে নির্বাচনী প্রচার শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। মিরপুর এলাকায় ঢাকা 16 আসনের পল্লবী থানার 3 নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী আমিনুল হক। প্রচারের প্রথম দিনের আরও খবর জানাতে রাজধানী মিরপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন রুদ্র রফিক। রফিক, প্রার্থীদের প্রথম দিনের প্রচারণায় সাধারণ মানুষের সাড়া কেমন দেখছেন জানাবেন। সিনথিয়া, প্রচারণার প্রথম দিনে আসলে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমি রয়েছে এখন ঢাকা 16 আসনে। রাজধানীর পল্লবী এবং রূপনগর এলাকা মিলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি সকাল 9:30 থেকে আসলে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, মানুষের কাছে যাচ্ছেন, বিএনপির যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। একটা উৎসব মুখর পরিবেশ আসলে প্রথম দিনে আমরা দেখছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব বিএনপি প্রার্থীর সঙ্গে। জনাব আমিনুল হক, একটু বলবেন, প্রথম দিন প্রচারণা শুরু করলেন, আপনার অনুভূতি জানতে চাই, পাশাপাশি জনগণের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন সব মিলে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছি আমার এই পল্লবী রূপনগরের 3 নম্বর ওয়ার্ড থেকে এবং সেই হোপ মার্কেট থেকে সকাল 9:30 থেকে। আল্লাহর রহমতে মানুষের যে স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের এই নির্বাচনকালীন যে প্রচারণা আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ সম্পন্ন করতে পারবো এবং আগামীর 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ আমি এবং আমার দল এবং বিএনপি ইনশাআল্লাহ নির্বাচিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করতে পারবো। পাশাপাশি ইতিমধ্যে তফসিলের আগ থেকেই আমি আমার এই নির্বাচনী এলাকায় প্রত্যেকটি পাড়া মহল্লায় ছোট ছোট করে উঠান বৈঠক করেছি, মত বিনিময় সভা করেছি, সবার সাথে কথা বলেছি এবং আমার এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে নথিভুক্ত করেছি। সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমার এই ঢাকা 16 আসনের নির্বাচনিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমি সমাধান করার জন্য বদ্ধপরিকর এবং আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি এই এলাকার সন্তান এবং ভাই এবং বন্ধু হিসেবে আমি আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে থেকে আমি আপনাদেরই একজন হয়ে ইনশাল্লাহ কাজ করে যাব ইনশাল্লাহ। সিনথিয়া, শুনছিলেন আসলে ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, এই আসনে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী আমিনুল হক, দাড়িপাল্লা প্রতীকে আব্দুল বাতেন এবং গণ অধিকার পরিষদে রয়েছেন মামুন হাসান, এছাড়াও হাত পাখা প্রতীকে রয়েছেন সাইফুল হক। এই 4 জন আসলে এই ঢাকা 16 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যেটি জানতে পেরেছি যে সকাল থেকেই আসলে প্রচারণা শুরু হয়েছে এবং অন্যান্য দলের প্রার্থীরাও আসলে আজকে সারাদিনই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করবেন। এই রাজধানীর রূপনগর এবং পল্লবী থানা মিলে এই 16 আসনের ভোটারদের কাছে আসলে প্রার্থীরা যাচ্ছেন এবং প্রথম দিনে আসলে একটি উৎসাহ উদ্দীপনা এই এলাকার ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে, একটি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন পর একটি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এই এলাকার মানুষ আসলে সেটি বিশ্বাস করেন এবং সেটি প্রত্যাশা করেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ঢাকার মোট 13টি আসনে
137 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং গতকাল প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই কিন্তু সবাই আসলে নির্বাচনী এলাকায় তারা প্রচারণার প্রস্তুতি নিয়েছেন এবং আজ সারাদিনই আসলে তারা প্রচারণায় ব্যস্ত থাকবেন। তো এই ছিল ঢাকা 16 আসন থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে নিরুৎসাহিত করে দিল্লি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ঘিরে চলছে চাপা গুঞ্জন। ফেসবুক খুললেই সামনে আসছে নির্বাচনে অংশ না নিতে ভোটারদের উস্কানিমূলক মন্তব্য। তবে এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে মত বিশ্লেষকদের। ভোটের মাঠে এর প্রভাব না পড়লেও বিশৃঙ্খলা চেষ্টাকারীকে না দমানোয় ভারত বাংলাদেশ সম্পর্ক আলোর পথে হাঁটছে না বলে শঙ্কা তাদের। দেখুন শাকিলা করিমের প্রতিবেদন। দেশ জুড়ে বইছে নির্বাচনী উৎসবের হাওয়া। প্রচার প্রচারণায় মুখর রাজনীতির মাঠ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নিবন্ধিত মোট 59টি রাজনৈতিক দলের মধ্যে 51টি এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় ভোটের বাইরে আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের দিল্লিতে। নিজ দলের নির্বাচনী অংশগ্রহণ না থাকার বিষয়টিকে কোনোভাবেই মানতে পারছেন না তিনি। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সরব হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভোট কেন্দ্রে না যেতে দলের নেতাকর্মীদের একের পর এক বার্তা দিচ্ছেন। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, দেশে থাকা শেখ হাসিনার ভক্ত নেতাকর্মীরা ভোটের প্রশ্নে এখন 3 ভাগে বিভক্ত। আওয়ামী লীগের একটা সমর্থক আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবার আওয়ামী লীগের ভোটটা হয়তো কয়েকটা ভাগে ভাগ হবে। কিছু লোক ভোট দিতে যাবে, তারা বিভিন্ন দলকে, তাদের পছন্দের দলকে, প্রার্থীকে ভোট দেবে। কিছু লোক ভোট কেন্দ্রে গিয়ে যেখানে নো ভোট যেহেতু নাই, সেখানে তো ব্যালটটাকে নষ্ট করে ফেলবে প্রতিবাদ হিসেবে। আবার কিছু লোক ভোট কেন্দ্রেই যাবে না। সো এইভাবে 3টা ভাগে বিভক্ত হবে, অ্যাটলিস্ট 3টা ভাগে বিভক্ত হবে। আসন্ন নির্বাচনে তার বক্তব্য কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। দলের প্রতি খুব লয়াল, বিশ্বস্ত, তার এটা শোনা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। বাট এটা আমার কাছে মনে হয় যে পার্সেন্টেজটা খুব বেশি হবে না, ভোটের পার্সেন্টেজ হয়তো কমে যাবে একটু। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও প্রশ্নবিদ্ধ করছে সে দেশের সরকার। সাক্ষাৎকার দিচ্ছে, আপনি একটা ফিজিটিভকে রেখে দিয়েছেন, উনি কনভিক্ট, তার এগেনস্টে একটা রায় হয়েছে। আপনি সেই কনভিক্ট একজনকে আইন বহির্ভূতভাবে তাকে আশ্রয় দিয়েছেন। এইটা একটা অপরাধ, আন্তর্জাতিক আইনেও আপনি অপরাধ করছেন। তার উপরে আবার কনভিক্টকে আপনি অ্যালাউ করছেন যে আপনি মিডিয়াতে দেন, সাক্ষাৎকার দেন। এইটা কি দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য ভালো হবে? শেখ হাসিনার নানা বক্তব্যকে কেন্দ্র করে এ পর্যন্ত বেশ কয়েকবার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ। তলব করা হয়েছে ঢাকায় অবস্থানরত ভারতীয় কূটনীতিককেও। তবে সেসবে কোনো গুরুত্ব দেয়নি প্রতিবেশী দেশটির সরকার। শাকিলা করিম, RTV, ঢাকা। নির্ভরতা কমানোর ডাক দিলেও দেশে ভারতীয় পণ্য আমদানিতে প্রবৃদ্ধি আরও বেড়েছে। গেল অর্থবছরে এ বৃদ্ধির হার ছিল প্রায় 8%। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বাভাবিক গতির কারণেই ভারত থেকে আমদানি বেশি হয়েছে। অর্থনীতির সঙ্গে রাজনীতিকে না মেশানোর পরামর্শ দেন তারা। তহিদুর রহমানের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে আস্থার সংকট তৈরি হয়। এরপর সীমান্তে উত্তেজনা, কূটনৈতিক ভাষার কঠোরতা, ভিসা ও কনসুলার সেবা সীমিত করা এবং পুশিং সহ নিরাপত্তা ইস্যু সামনে আসে। গত বছরের 9 এপ্রিল ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত। 15 এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড ভারত থেকে সুইং সুতা এবং কিছু কাঁচামাল স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধের ঘোষণা দেয়। বিভিন্ন সময় দেশটি থেকে নিউজ প্রিন্ট, গুঁড়া দুধ, সাইকেল ও মোটর পার্টস সহ অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এনবিআর। সর্বশেষ ভারত থেকে সুতা আমদানিতে সেফগার্ড ডিউটি আরোপে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এত বিধিনিষেধ উত্তেজনার মধ্যেও গেল অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানি কমেনি, বরং আগের অর্থবছরের চেয়েও বেড়েছে। 2024-25 অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে 969 কোটি 30 লাখ ডলারের পণ্য, আর 2023-24 অর্থবছরে আমদানি হয় 898 কোটি 90 লাখ ডলারের পণ্য, বেড়েছে 7.83%। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক টিকে আছে দুই দেশের স্বার্থের উপর।
নানা প্রতিবন্ধকতার কারণে দুই দেশের ক্ষতি হলেও বড় দেশ হওয়ার কারণে ভারত উতরে গেছে, আর আমদানি বাড়লেও বাংলাদেশের ক্ষতি হয়েছে নানা কারণে। এটা ঠিক যে পূর্বতন সরকারের সময়কালে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে যেভাবে রাজনৈতিক সম্পর্ক এগিয়েছে সেটির এক ধরনের সংস্কার দরকার আছে এবং আগামীতে সেই জায়গাটিতে একটা পরিবর্তন দরকার আছে। কিন্তু তার মানে এই না যে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের যে নির্ভরশীলতা এটি পরিবর্তন প্রয়োজন তা আমি মনে করি না। বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি নিজস্ব গতিতেই চলছে। অর্থনীতিকে রাজনীতির সাথে না মেশানোর তাগিদ দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। টার্কির সাথে ইসরায়েলের পলিটিক্যাল সম্পর্কটা কি বা বাণিজ্যিক সম্পর্কটা দিকে তাদের কিন্তু বাণিজ্য বন্ধ হয়নি, বাণিজ্য কিন্তু চলছে। যে আমাদের সাথে ভারতের অবশ্যই নানানভাবে পলিটিক্যাল কারণে অনেক সময় সম্পর্ক ভালো হবে, খারাপ হবে। দেশের স্বার্থে যেই জায়গাটাতে আমরা মনে করি যে আমাদের দেশের স্বার্থ রক্ষা হবে সেখানে আমরা বাণিজ্য চালা যাব। আবার যদি মনে করি যে এই জায়গাটাতে আমাদের দেশের ক্ষতি হবে সেখানে আমরা বাণিজ্য বন্ধ করে দিব। সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু আমাদের চিন্তা রাখতে হবে। দেশটি থেকে অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এনবিআর। অর্থনৈতিক সম্পর্কের নির্ভরশীলতার কারণে উভয় দেশ উপকৃত হচ্ছে, তাই বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখার কথাও বলছেন তারা। কোনো ধরনের নিষেধাজ্ঞা এই মুহূর্তে আসা উচিত না, কারণ উই আর ওয়ার্কিং ইন আ ফ্রি ট্রেড, ফ্রি আপনার মানে এনভায়রনমেন্ট ফর ওপেন মার্কেট কম্পিটিশন। উভয় দেশের মধ্যে এক ধরনের অর্থনৈতিক নির্ভরশীলতা রয়েছে এবং এটি স্বাভাবিক। এখন এটিকে বন্ধ করে দিয়ে মনে রাখা দরকার যে বিকল্প বাজার খুঁজে পাওয়া এবং সেখানে পণ্য সহজে রপ্তানি করা এটি খুব সহজসাধ্য বিষয় না। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট আমদানির 14.18% পণ্য আমদানি হয় ভারত থেকে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার আসামি এতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তালিকাভুক্ত সন্ত্রাসী এতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলি রানী দেবী হত্যা মামলারও আসামি তিনি। 2016 সালের 5 জুন নিজাম সড়কে ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়ার সময় মাহমুদা আক্তার মিতুকে হত্যা করা হয়। সে সময় তার স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যোগ দিয়েছিলেন। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় খোরশেদ নামের এক সিএনজি অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে বায়েজিদ থানার মিদ্দাপাড়া এলাকায় নৃশংস এ ঘটনা ঘটে। এদিকে খোরশেদকে পিটিয়ে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় কিছু একটা নিয়ে কয়েকজন লোকের সঙ্গে খোরশেদের কথা কাটাকাটিও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে হামলাকারীরা খোরশেদকে পিটিয়ে হত্যা করেন। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, হত্যার বিষয়ে তদন্ত চলছে। দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে শীত, সেই সাথে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। এতে যেমন অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা, তেমনি বিপাকে পড়েছে নানান শ্রেণী পেশার মানুষ। পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বেড়েছে। ভোর 6টায় 9.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে 10 ডিগ্রি সেলসিয়াস এবং দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। অন্যদিকে পাবনার ঈশ্বরদীতে গত দুদিন 12 ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড হলেও আজ ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। রোজার আগেই এলপিজি সংকট সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। তিনি বলেন, রমজান শুরুর আগেই এলপিজি সংকট কাটাতে ইরানের বিকল্প উৎস থেকে আমদানি করা হচ্ছে। বেসরকারি খাতের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনও বিপিসি আমদানি অব্যাহত রাখবে। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বাজারে আসলেই এলপিজি সরবরাহ সংকট রয়েছে দাবি করে তিনি উপদেষ্টা বলেন, অসাধু ব্যবসায়ীরা এটা সুযোগ নিয়েই এলপিজির দাম বাড়িয়েছে। যে হিসাব ওরা দিছে এটা যদি সত্যি হয়, কারণ এটা তো প্রাইভেট সেক্টরের ব্যাপার, তো এই হিসাবটা সত্য হলে আমরা আশা করতেছি যে এটা রমজানের আগে এটাই হবে। আর পাশাপাশিভাবে আমরা বিপিসিকে অনুমতি দিছি। এখন ওকে এখানে 2 ধরনের আছে, যারা নিজেরা আমদানি করে এবং সব কিছু বটলিং, আমদানি থেকে বটলিং পর্যন্ত সব কিছু করে।
আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা ইসরায়েলি বিমান হামলায় আরও 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে 2 শিশু ও 3 সাংবাদিক রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বুধবারের হামলার ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত 3 সাংবাদিক মিশরে গাজা সহায়তা তদারকি কমিটির জন্য কাজ করছিলেন এবং কেন্দ্রীয় গাজায় নতুনভাবে স্থাপিত শরণার্থী শিবিরের পরিস্থিতি কাগজে কলমে তুলে ধরছিলেন। প্রতিবেদনে বলা হয়, ড্রোন পরিচালনাকারী সন্দেহে হামলা চালানোর দাবি নেতানিয়াহুর সেনাদের। এদিকে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে সংগঠনটি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করলে হামাসকে দ্রুত নিশ্চিহ্ন করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর ড্রোন হামলায় 7 সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 20 সেনা। বুধবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সংবাদ জানিয়েছে বলে উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশে আল ইয়ারুবিহা ক্রসিং এর কাছে ড্রোন হামলা চালায় এসডিএফ। এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর সঙ্গে 4 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। একই সময়ে হাসাকায় প্রশাসনিক ও সামরিক সমন্বয়ের জন্য প্রাথমিক কাঠামো প্রকাশ করা হয়, তবে যুদ্ধবিরতি চলাকালীনই এমন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এবং এতে আপত্তি জানানো ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে বুধবার ইইউ পার্লামেন্টের আইন প্রণেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইইউ পার্লামেন্টে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়ে আইনগত প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র 15% একটি সামগ্রিক শুল্কাহার বজায় রাখতে চাইছে। 26 ও 27 জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য বিষয়ক কমিটির ভোটের মাধ্যমে চুক্তির বিষয়ে অবস্থান চূড়ান্ত করার কথা ছিল, কিন্তু এখন সেই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। খেলার খবর, ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়ে আজ আইসিসিকে সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এর আগে আজ বিকেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সূত্র অনুযায়ী ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। একই সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। এদিকে বর্তমান পরিস্থিতিতে ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। তবে আইসিসি স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে, নয়তো বাদ পড়তে হবে আসর থেকে। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য গতকাল একদিনের সময় চেয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। এবারের পূর্বে আমি জিএম ফাতিউল হাফিজ বাবু আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, শুরু হয়েছে নির্বাচনী আলোচনা সমালোচনা, তা নিয়ে এবারে পূর্বে আমি আছি জামালপুর 1 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেয়ানগঞ্জের বক্সিগঞ্জের এমনই একটা মানুষ চাই যে আমাদের কৃষকের পাশে সুখে দুঃখে তাকে যদি আমরা পাই। আমাদের সীমান্তবর্তী এই 2টি উপজেলার সাধারণ জনগণের সবার কথা ভাববে, তার দ্বারা প্রভাবিত কোনো ব্যক্তি হবে না এবং সবাই তাকে ভালোবাসবে, যার মাধ্যমে আমাদের এই আসনটি নিরঙ্কুশভাবে সবার জন্য কাজ করবে, কোনো বৈষম্য রাখবে না। ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে র্যাব বাহিনী বা সেনাবাহিনী সহ তারা মোতায়েন করে সঠিকভাবে যাতে জনগণ ভোট দিতে পারে এবং কেন্দ্রে যাতে কোনো হট্টগোল না হয়, এটা জনগণ বা আমার ধারণা আর কি। দেয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জের মানুষ, তারা তরুণ প্রজন্ম বিগত 17 বছর যাবৎ তারা ভোট দিতে পারে নাই। এবার তারা মনে করছেন যে আবার ভোট কেন্দ্রে যেয়ে আমরা সঠিক একজন প্রার্থী আমরা বেছে নেব। এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসে, এটা আমাদের সকলের প্রত্যাশা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।
শিক্ষার মান উন্নয়ন ছাড়া কোনো অবস্থাতে কোনো দেশের উন্নয়ন আশা করা যায় না। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নির্বাচনের সকল বার্তা পেতে RTVর সঙ্গেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।